ধারাবাহিকভাবে গণতন্ত্র থাকাতেই ঘূর্ণিঝড় কবলিতদের পাশে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ। গণতন্ত্র ফেরাতে তীব্র আন্দোলনের অঙ্গীকার মির্জা ফখরুলের। ৪৩তম মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ঢল। নির্বিঘ্ন ঈদ যাত্রায় দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ ওবায়দুল কাদেরের। কোরবানির পশুর চামড়া অব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয়কে দুষলেন এলজিআরডি মন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারছে সরকার। ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাস অস্বাভাবিক ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর করে দেবে সরকার। বর্ষার আগে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পটুয়াখালী কলাপাড়া থেকে আরো জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব, ছবি তুলেছেন রাজীব দাস। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ও দুর্যোগ কবলিত উপকূল হেলিকপ্টারে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 12:30টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি পটুয়াখালীর কলাপাড়ায় অবতরণ করে। বেলা 12:45টায় সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে উপস্থিত হন শেখ হাসিনা। বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবার মাঠে ফসল ছিল না, তারপরেও মানুষের সম্পদ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধ ভেঙে গেছে। দ্রুতই এসব পুনর্নির্মাণের প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে খাবারের জন্য কষ্ট না পায় সে ব্যবস্থা করেছে সরকার। বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলের যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন করেছে বলেই এটি সম্ভব হয়েছে। এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় বন্দর পায়রা এবং সেনানিবাস সহ নানা উন্নয়নের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত মানুষকে সান্ত্বনা দিতে দেশের সর্বদক্ষিণের উপজেলা কলাপাড়ায় ছুটে এলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বানভাসী মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিলেন, এই দেশের প্রতিটি মানুষ ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করা পর্যন্ত কাজ করে যাবেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কলাপাড়া, পটুয়াখালী। ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশ সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহায়তাও চান তিনি। গণভবনে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহো-দেবির্তার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত, বিশেষ করে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় বিনিয়োগে ফিনল্যান্ডের আগ্রহ প্রকাশ করেন। শিগগিরই এটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত।
এর আগে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব আর্সেনিও অ্যান্তোনিও ডোমিনিগুয়েজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। ছোট দ্বীপ ও আফ্রিকান স্বল্পোন্নত দেশগুলোর জন্য বঙ্গবন্ধুর নামে সামুদ্রিক খাতে বৃত্তি চালুর আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী। সমুদ্র পথে নিরাপত্তা নিশ্চিত করতেও আহ্বান জানান সরকার প্রধান। একই সাথে বাংলাদেশি জাহাজের ক্রুদের মুক্ত করতে প্রচেষ্টার জন্য সংস্থাটির প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। আন্দোলন তীব্র থেকে তীব্র করে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে তার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে আইনের শাসন মানবাধিকার নেই, গণতন্ত্র হরণ করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। দুর্নীতি লুটপাট করে ধ্বংস করা হয়েছে দেশের অর্থনীতি। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর আগারগা, হাইকোর্ট মাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির মহাসচিব। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজাহানপুরের নিজ বাসভবন প্রাঙ্গণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। বাদ জোহর হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দিনটি উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। নরসিংদী জেলা বিএনপির চিনিশপুরের অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি সহ অন্য নেতারা। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, দেশ আজ সর্বগ্রাসী মহাসংকটে নিপতিত। এই সংকট থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ অনুসরণ করতে হবে। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে আলোচনা সভা, দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এর আগে আলোকচিত্র ও বই প্রদর্শনীর উদ্বোধন, কলেজে বৃক্ষরোপণ, পোস্টার সাঁটানো এবং বস্ত্র বিতরণ করেন তিনি। জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুব দলের উদ্যোগে শোক র্যালি, পথসভা ও দোয়া মাহফিল হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি.কে. গৌস। বক্তারা বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দেখানো পথে বাংলাদেশ একদিন গণতন্ত্রে ফিরে আসবে। এদিকে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন।
সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক এমপি শাম্মী আক্তার। বগুড়ায় শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়া ঐতিহ্যবাহী বাগবাড়ি গ্রামে জিয়া বাড়িতে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে গাবতলী উপজেলা বিএনপি। যশোর শহরের লালদিঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে দোয়া ও আলোচনা সভা করে জেলা ওলামা দল। বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। কিশোরগঞ্জের ভৈরবে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী বিআরটিএ কার্যালয়ে এক সমন্বয় সভায় এ নির্দেশ দেন তিনি। সড়কে অনিয়ম করে মন্ত্রী এমপিদের নাম ব্যবহার করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, রিমালের কারণে কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করতে হবে। পশু বহন করা গাড়ির ব্যাপারে বিশেষ নজর দিতে হবে যেন সমস্যা না হয়। এছাড়া ঢাকার প্রবেশপথগুলোতে বাড়তি নজর দেওয়ারও পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, লক্কর গাড়ি রং দিয়ে সড়কে না নামিয়ে ফিটনেস থাকা গাড়ি নামাতে হবে। এই ব্যাপারে বাস মালিকদের সতর্ক থাকতে বলেন মন্ত্রী। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। রাজধানীতে বর্ষার সময় রাস্তা খোঁড়াখুঁড়ি না করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানান। সিএনজি স্টেশন ঈদের 7 দিন আগে থেকে ও ঈদের 7 দিন পর পর্যন্ত সার্বক্ষণিক খোলা রাখার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানোর কথাও বলেন ওবায়দুল কাদের। মেগা প্রজেক্ট এগুলো নিয়ে কোনো প্রশংসা নেই। ওই যানজটা দুর্ঘটনা পেলে কোথাকার এক যাত্রী কল্যাণ সমিতি, যেটা কোনো লাইসেন্স নয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো পারমিশন নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে উস্কিয়ে দিয়ে এটা যা হয় তার চেয়ে ডাবল, তার চেয়ে 3 গুণ বেশি দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়। এটা এদের কাজ, এটা একটা পারপাস নিয়ে কেউ কাজ করে। অফিসে গিয়ে চাঁদা চায়, না পেলে লেগে দেয়, এসবও আছে। সাংবাদিকতার নামে অনেকে অপকর্মও করে। সবাই ভালো মানুষ, আমরা পলিটিশিয়ানরা সব ভালো মানুষ, আমি এটা বলি না, এবং কোথাও সবাই ভালো মানুষ না। সড়ক ও মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না। কেউ এই নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী আরও বলেন, ডেঙ্গুর সংক্রমণের বিষয়টি এখনও বিপজ্জনক পর্যায়ে যায়নি, তারপরও আগে থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয়ে আয়োজিত কোরবানির পশুর হাট ও বজ্র ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে তিনি একথা বলেন। তাজুল ইসলাম আরও বলেন, নির্দিষ্ট স্থানে ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি করতে হবে। পশু জবাইয়ের 24 ঘন্টার মধ্যে বজ্র সরাতে হবে। গাবতলী ব্রিজের উপর চামড়ার বাজার করা যাবে না, এতে বজ্র ব্যবস্থাপনায় সংকট হবে। এ সময় এলজিআরডি মন্ত্রী চামড়া ব্যবস্থাপনা নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উপর ক্ষোভ প্রকাশ করেন। বলেন, আগে কোরবানির পশু চামড়া ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ব্যাপারীর মাধ্যমে চামড়া সংগ্রহ করত, এখন চামড়া ফেলে দিতে হয়। শিল্প মন্ত্রণালয়ের অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সভায় ঢাকার উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, ঢাকায় 25 লাখ গরু জবাই হবে। এর বজ্র অপসারণে প্রায় 10.5 লাখ পলি ব্যাগ ব্যবহার হবে বলেও জানান মেয়র। বিঘ্নিত হতে পারে, সেখানে কোনো ক্রমে পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, কলকাতায় সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার প্রয়োজনীয় সব তথ্য ও আলামত পাওয়া গেছে। জানান, হত্যার রহস্য উদ্ঘাটন এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার বিকালে কলকাতা থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি আরও জানান, সেখানকার আবাসিক ভবন থেকে উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশকে এমপি আনারির মনে হচ্ছে। তবে ফরেনসিক রিপোর্ট পাওয়া গেলে এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে সবকিছু এখন গণমাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় জানিয়ে মহানগর ডিবি পুলিশ প্রধান বলেন,
হত্যার অংশ নেওয়া বেশিরভাগই বাংলাদেশি। তবে ভারতের কেউ এই ঘটনায় জড়িত কিনা তা অধিকতর তদন্ত শেষে জানা যাবে। ডিবির এই কর্মকর্তা আরও জানান, এখন থেকে বাংলাদেশের কোনো অপরাধী ভারতে পালিয়ে গিয়ে আর নিরাপদে থাকতে পারবে না। 2 বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না। সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সেই কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন। তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ, বিহার। মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। সেই তথ্যপত্রগুলো ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম, আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম। উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনে অতিবৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদ নদীর পানি বেড়ে বিভিন্ন হাওর তলিয়ে পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন সহ সব নদ নদীর পানি বাড়ছে সিলেটে। 4টি নদীর পানি 5 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে বিভিন্ন হাওর তলিয়ে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এদিকে সিলেটের গোয়াইনঘাটে 56টি, কোম্পানিগঞ্জে 35টি, জৈন্তাপুরে 48টি ও কানাইঘাটে 18টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটের সব নদ নদীর পানি বাড়ছে এখন। 4টি নদীর পানি কানাইঘাট, আমুলশীত, শেওলা, সারিঘাট ও সারিগোয়াইন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীর রক্ষা বাঁধ। ইন্ডিয়ার পানি নামিয়া এই বাংলাদেশ আমরা মেয়ামাটি এলাকা, খাগড়া, লাতু, লামাগুদাপাড়া, বাদলিপুর সহ লাগাইয়া এই বিশাল পানি আছে। গতকালকে থেকে হঠাৎ করে আমরা এলাকাত পানি আইছে। আমরা এলাকাটা হইল বাগর সড়ক। গতকালকে হঠাৎ করে আমি মাগরিবের নামাজও গেছিলাম। মাগরিবের নামাজ পড়িয়া বার হয়েছি, দেখি আমার বাড়িতে পাই পানি। কোরবানির সামনে রেখে আগেভাগেই বাজারে দাম বেড়ে গেছে রকমারি মশলার। 2 মাসের ব্যবধানে দ্বিগুণ হয়েছে এলাচের দাম। অন্য মশলার দাম বেড়েছে 50% পর্যন্ত। 1 কেজি এলাচের রাজস্ব সহ সর্বোচ্চ খরচ পড়ে 1,500 টাকা আর বিক্রি হচ্ছে 4,000-এ। ব্যবসায়ী নেতারা বলছেন, মশলা নিয়ে মাফিয়া চক্র জুয়া খেলায় প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 10 মাসে সমুদ্রপথে 1,39,000 মেট্রিক টন মশলা আমদানির পরও লাগামহীনভাবে দাম বাড়াকে অযৌক্তিক বলছে সরকারি সংস্থা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে রয়েছে বিস্তারিত। কুরবানির ঈদে মশলার অনেক বেশি চাহিদা থাকায় বাড়ে মশলা আমদানিও। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে সমুদ্রপথে 32 রকমের মশলা আমদানি হয়েছে 1,39,000 মেট্রিক টন। গত বছরের তুলনায় মাসে আমদানি বেড়েছে 2,619 টন। পাইপ লাইনে আছে শত শত মেট্রিক টন মশলা। এরপরও চট্টগ্রামের খাতুনগঞ্জ মশলার বাজার যেন আগুন। এলাচের দাম আকাশ ছোঁয়া। 2 মাসের ব্যবধানে এর দাম বেড়েছে দ্বিগুণ। খুচরায় প্রতি কেজি সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত উঠেছে। 1 বছরের ব্যবধানে দারুচিনির দাম বেড়েছে 11%, লবঙ্গ 17%, ধনে 52%, তেজপাতা 25%, শুকনো মরিচ 7% ও হলুদ 50%। বেড়েছে জিরার দামও। এটা হচ্ছে এসবি স্পেশাল এলাচ, এটা 2800 টাকা। হ্যাঁ, তারপরে আপনার ইন্ডিয়ান মমতাজ, এটা পড়তেছে আপনার 2950। হাত বদল হওয়ার কারণে একটু বেশি বাড়তে। আমদানিকারকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে পণ্য খুচরা বাজারে আসার কথা থাকলেও এলাচ সহ কিছু পণ্যে তা হচ্ছে না। এক্ষেত্রে আমদানিকারকদের কাছ থেকে পণ্য নেয় কয়েকটি ট্রেডিং প্রতিষ্ঠান। তাদের কাছ থেকে ডেলিভারি অর্ডার বা ডিওর মাধ্যমে পণ্য বুকিং দেয় মধ্যস্বত্বভোগী। তাই কেবল সাদা কাগজে স্লিপের হাত বদলে পণ্যের দামের এমন কারসাজিকে জুয়া বলছেন ব্যবসায়ী নেতারা। স্লিপ কেনার পর বাড়লে টাকাটা পাবো, না পারলে টাকা চলে যাবে, পুরো টাকা চলে যাবে। আসলে মূলত এগুলো ব্যবসা না, এই ব্যবসাগুলো আড়ালে চলে যায়। এগুলো হচ্ছে এক ধরনের জুয়া। আর এই জুয়া থেকে আমি মনে করি যারা মূলত ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়। এই যে এত ওঠানামা বা এত দামের তফাৎ, সেটি আমার মনে হয় যে ব্যবসায়ী সংজ্ঞার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা পড়ে না। কাস্টমসের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 64 চালানে আমদানি করা প্রতি কেজি এলাচের রাজস্ব সহ দাম পড়েছে 1,264 টাকা। সব খরচের সর্বোচ্চ হিসাব করলেও প্রতি কেজি এলাচ 1,500 টাকার বেশি হবার কথা নয়। দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বললেন আমদানি অনুমতিপত্র প্রদানকারী কর্মকর্তা।
আমাদের আমদানি গত বছরের তুলনায় বেশি, আমাদের পর্যাপ্ত পরিমাণে আদা কিংবা অন্যান্য মশলা, জিরা, তারপরে এলাচ, দারচিনি সব পর্যাপ্ত পরিমাণে আছে। সুতরাং আশা করি যে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতাই নেই, এবং ব্যবসায়ীরা ইচ্ছা করলে, সবাই যদি ইচ্ছা করে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের বাজারকে স্থিতিশীল রাখতে পারে। মশলার বাজারে ডিউ ব্যবসা তথা সিন্ডিকেট বন্ধে নিয়ন্ত্রণকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। ফিফার যে শাস্তির কারণে সাধারণ সম্পাদককে আজীবন বাফুফেতে নিষিদ্ধ করা হয়েছে, এই একই কারণে দণ্ড পাওয়া সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর পদত্যাগ করা উচিত ছিল, মন্তব্য সাবেক ফুটবলারদের। তাদের অভিযোগ, বাফুফেতে কর্তারা শুধু টাকা কামাতে এসেছেন, ফুটবলের উন্নতি তাদের লক্ষ্য নয়। মনির হোসেন খানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। কিছুদিন পর পর ফিফার থলে থেকে বের হচ্ছে এক একটি রিপোর্ট, আর তাতে ফাঁস হচ্ছে বাংলাদেশের ফুটবল কর্তাদের কুকীর্তি। সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের সঙ্গে এবার যোগ হয়েছে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীর নাম। সোহাগকে আজীবন নিষিদ্ধ করেছে বাফুফে, অথচ সালাম মুর্শেদীর জরিমানার পরও নিশ্চুপ ফেডারেশন। সাবেক ফুটবলারদের দাবি, সালাম মুর্শেদীর পদত্যাগ ফিফা ও এএফসির দেওয়া বছরে $2 মিলিয়ন কোথায় যায় সেই হিসাব চান তারা। তারা বলল সে জড়িত, যদিও তার ফিনান্সিয়াল তাকে ফাইন করেছে, একই শাস্তি তার পাওয়ার না পাওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না। এই দুর্নীতির কারণে যারা স্পেসিফিক্যালি যারা শাস্তিপ্রাপ্ত হয়েছে তাদের উচিত হলো পদত্যাগ করা, নৈতিক কারণে। যদি পদত্যাগ না করে তাহলে আমরা অবসান চাই। তাদের টাকার কোনো অভাব নাই, কারণ টাকা তো ফিফা দেয়, সেই টাকা দিয়ে তারা নির্বাচন করবে। আপনারা যত তাড়াতাড়ি এখান থেকে পদত্যাগ করে সরে যাবেন, তাহলে বাংলাদেশের ফুটবলটা আবার নিরাপদ জায়গায় যাবে। প্রতিবার নির্বাচনের আগে কাজী সালাউদ্দিনের খতিয়ান বের হয়, অথচ ভোটের রাজনীতিতে বরাবরই অপ্রতিরোধ্য তিনি। অর্থের বিনিময়ে কাউন্সিলরদের বিরুদ্ধে ভোট বিক্রির অভিযোগ। যতগুলি কাউন্সিলর আছে এখানে, এর মধ্যে আপনি 5 to 10% পাবেন যারা কোনো দুর্নীতির সাথে জড়িত না, আর তা নাহলে সবাই ক্যাশ টাকা নেয়। ইভেন ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির থেকে যিনি আসতেন, একজন টিচার, উনিও টাকা নেয়। এবং এই আমাদের বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন বিএফএফ এর, ইনি তো সবসময় কাউকে না কাউকে ট্যাগ করে নেয়। এইবার বোধহয় গত ইলেকশনে একজন ব্যবসায়ীকে আনছেন, তার কোনো ফুটবল ক্যারিয়ার নাই, কিচ্ছু নাই, তার টাকা আছে। টাকার কাছে আমাদের ফুটবল জিম্মি। কিছুটা দায় নিজেদেরও দেখছেন মঞ্জু। তার মতে বাফুফের বিরুদ্ধে প্রতিবাদ শুধু প্রেস কনফারেন্সেই সীমাবদ্ধ। এবার কাজী সালাউদ্দিনকে গদি থেকে সরাতে ক্রীড়ামন্ত্রী সহ সর্বোচ্চ মহলের দরজায় হাজির হওয়ার প্রতিশ্রুতি দিলেন আব্দুল গাফার। তো আমাদের ফলো আপটা কম, আমরা হয়তো এই প্রেস কনফারেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকি, কিন্তু এটা এএফসি, ফিফা এদের সাথে রেগুলার করেসপন্ডেন্ট করতে হয়। তাদের এত সময় নেই। ফিফাও কিন্তু আরেকটা দুর্নীতিবাজ অর্গানাইজেশন, আপনারা আগেও দেখছেন, ওখানে চুরি চামারি হয় রেগুলার। অতএব ওই হয়তো দিবেন, দিলে হয়তো কাজ হয়, স্লোলি কাজ হয় আর কি, লোকাল ট্রেন। আমি বলতে চাই যে এটা নিয়ে আমরা সর্বোচ্চ জায়গায় আমরা যাব। আমাদের যুব ক্রীড়া মন্ত্রী মহোদয় আছেন, মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসে, খারাপও হতে সময় লাগে না। আজকে যদি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দুর্নীতিতে দেশের আইজিপি, দেশের চিফ অফ আর্মি স্টাফ আজিজ সাহেব, বেনজির সাহেবকে কিন্তু ধরেছেন। সাবেক খেলোয়াড়রা মনে করেন টাকার জোরে ক্রীড়াঙ্গনের বাইরের লোক বাফুফেতে চেয়ার দখল করছে, ফুটবলারদের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি তাদের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধারাবাহিকভাবে গণতন্ত্র থাকাতে ঘূর্ণিঝড় কবলিতদের পাশে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ। গণতন্ত্র ফেরাতে তীব্র আন্দোলনের অঙ্গীকার মির্জা ফখরুলের। ৪৩তম মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ঢল।
নির্বিঘ্ন ঈদ যাত্রায় দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ ওবায়দুল কাদেরের। কোরবানির পশুর চামড়া অব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয়কে দুষলেন এলজিআরডি মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।